আজ আপনাদের পাঠ করে শোনাব ঋতুপর্ণা রুদ্রের লেখা গল্প মধুর বেদনা। অদ্ভুত একটা যন্ত্রণা আচ্ছন্ন করে ফেলেছে আমাকে। সারা শরীরে ছাপিয়ে রিন রিন করে সেই ব্যথা যেন পেশি শিরা শোণিত হয়ে আমার হৃৎপিণ্ডের অলিন্দ নিলয়ে তুফান তুলছে। আর পারি না। কিন্তু এত চেনা লাগে কেন এই যন্ত্রণাকে? এ কি শরীরের নাকি মনের? সেদিনও এমন হয়েছিল কি? কতদিন, কত বছর হয়ে গেল যেন? 7 বছর নাকি 7 জন্ম? চোখ বুজলে দেখতে পাই, ওই তো আমি পড়ে আছি রাস্তায়। ধুলো মাখা, নাক থেকে রক্ত পড়ছে, কোমরের নিচ থেকে সার নেই। দূরে দেখতে পাচ্ছি আমার বাঁ পায়ের আঙুলগুলো পায়ের পাতা সমেত। উফ মাগো, এত কষ্ট! কিন্তু কি আশ্চর্য, আমার জ্ঞান ছিল। ডাকছিলাম আমি সাহায্যের জন্য। জল, একটু জল খাবো। আর রূপ? পাশেই রূপ শুয়েছিল। ওর কান থেকে মুখ থেকে চুঁয়ে পড়ছিল রক্ত। ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল ওর। জ্ঞান ছিল না। ওই অবস্থাতেও ডাক্তারি মস্তিষ্ক কাজ করছিল আমার। ভাবছিলাম এক্ষুনি কেউ আমাদের হাসপাতালে নিয়ে যাক। কিন্তু কে, কিভাবে, কোথায় জানতাম না। মনে হচ্ছিল এমার্জেন্সিতে এমন রুগী এলে সঙ্গে সঙ্গে ওটি করা দরকার হতো। নিজেও কতবার করেছি। আর সেদিন কেউ ছিল না। কেউ কি নেই? জল খাবো মাগো, একটু জল। মামনি, জল খাবে মা? ঘুমের মধ্যে কি বলতেছ? জল চাইতেছ? ঘুম আর জাগরণের জট ছাড়িয়ে আস্তে আস্তে চোখ মেললাম। মুখের উপরে ঝুঁকে আছে হাসিনাদির মুখ, মায়াময় স্নিগ্ধ। জল খাবো হাসিনাদি, বড্ড কষ্ট হচ্ছে আমার। এই নাও মনি, পানি। জল খেয়ে একটু শুলাম আবার। হাসিনাদি গেল না। পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ বুজলাম। একটু ঘুমের দরকার আমার। সময় আছে। প্রথম ক্লাস 10:30টায়, আর একটু শুই। জানলা দিয়ে ভোরের আলো আসছে। শুধু আমার জীবনে চির অন্ধকার। কলেজে ক্লাস নিতে নিতে আজ বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম। শেষে না পড়িয়ে ওদের সাথে একটু গল্প করলাম। আমার প্রিয় প্রফেসর ডক্টর রায়চৌধুরী কেমন মজা করে পড়াতেন সেই সব গল্প। ওরাও খুব উপভোগ করছিল। পায়েল, মধুরিমা, ইন্দ্র, রাজা আমার বড় প্রিয় ছাত্রছাত্রীরা। ক্লাসের পরে হুইল চেয়ার ঠেলে ওরা রোজই আমাকে আমার ঘর অবধি পৌঁছে দেয়। হ্যাঁ, আমার একটা ছোট্ট ঘর আছে। চেয়ার, টেবিল, রুগী পরীক্ষা করার জন্য ছোটো খাট সবই আছে তাতে। এক পাশে বাথরুম। হাসিনাদি অনেক দিনই এসে এই ঘরে বসে থাকে। স্নিগ্ধাদি, আপনার ডায়াপার বোধহয় লিক করেছে, চুড়িদারের পাটা ভিজে গেছে। যদি হাসিনাদি না থাকে আমি পাল্টে দেব। পায়েলের মুখে অকপট ভালোবাসা। আমিও হাসলাম। না রে, হাসিনাদি আমার সাথেই আছে, ও করে দেবে। আমি তো বুঝতেই পারি না জানিসই। ঘরের দরজাটা বন্ধ করে হাসিনাদি আমার ডায়াপার বদলালো, আর ব্যাগ থেকে অন্য সালোয়ার বদলে এটা নিয়ে পাশের বাথরুমে ধুতে চলে গেল। এখানেই মেলে দেবে এক পাশে। এই হাসপাতাল, এই কলেজ, এখানেই আমি পড়েছি। এদের কাছে আমি যে কত কৃতজ্ঞ তা বলে বোঝাবো কাকে? আর হাসিনাদি? আজ পর্যন্ত বিরক্তি দেখিনি মুখে। বছর 15 আগে রূপের তখন পোস্টিং ডানাভাঙায়। পুরনো সরকারি হাসপাতালে একমাত্র গাইনোকোলজিস্ট। সবে এমডি করেছে। গ্রাম দেশ, দিনে 200-300 রুগী প্রায় চলে আসে দেখতে। আমি এমডির জন্য পড়াশোনা করছি। চাকরি না করে গিয়ে উঠলাম রূপের কোয়ার্টারে। নতুন বিয়ের পরে ওকে ছেড়ে হোস্টেলে একা থাকতে ইচ্ছে হতো না। সারা দিন মোটা মোটা বই পড়ি আর যা হোক সেদ্ধ ভাত, ঝোল ভাত রান্না করি। রাতের দিকে প্রায় কারেন্ট থাকতো না। খাওয়া দাওয়া সেরে বিছানায় বসে গল্প করতাম আমরা। রূপই বেশি কথা বলতো। এদিকের মানুষের কষ্টের কথা, ওর রুগীদের কথা। কাকে কি ওষুধ দেবে ও? পেটে ভাত নেই বেশিরভাগের। অনেক গল্প হলে দুষ্টুমির হাসি হাসতো। কাছে আয় আর একটু। সারাদিন রুগী খেটে ওই গল্পই করছি দেখ। এবার তোকে আদর করি। কি পড়া করলি বল দেখি? তোকে পড়া ধরবো এবার থেকে। আজও চোখ বুজলে ফিরে আসে রূপের আদর। একসাথে কাটানো অনন্য কিছু মুহূর্ত। আমার শরীরে শিহরণ আসে। এই যে কোমর থেকে কোনো সার নেই আমার, সেখানেও যেন ধীরে ধীরে কাঁপন অনুভব করি। কত কত বছর পরেও। সেবার ডানা ভাঙায় কি বৃষ্টি, নিরবিচ্ছিন্ন ধারায় ঝরেই চলেছে। আমাদের কোয়ার্টারের জানলা দিয়ে বাইরে তাকালে মনে হতো পুকুরের মধ্যে বসে আছি। চারপাশে বন্যা। কত মানুষ এসে আশ্রয় নিল হাসপাতালের বারান্দায়। তার মধ্যে ছিল হাসিনাদি। বছর 30 বয়স তখন, বা হয়তো আরও কম।
ঠিকমতো জানেও না। বিয়ে হয়েছিল দ্বিতীয় পক্ষে এক বুড়োর সাথে। কিছুদিন আগে স্বামী মারা গেছে। প্রথম পক্ষের 2 ছেলে মারতে মারতে বাড়ি থেকে বার করে দিয়েছে ওকে। বলে, আব্বা তোকে তালাক দিছে, এখানে থাকবি না। তারপরে বন্যার সময় সবার সঙ্গে এসে হাসপাতালের বারান্দায় থাকছিল। আমি তখন বন্যা ত্রাণে খিচুড়ি রান্না সুপারভাইজার। পড়াশোনা মাথায় উঠেছে। জল নামতে একে একে সব বাড়ি ফিরছে, এ দেখি যায় না। একদিন পা জড়িয়ে ধরল। ডাক্তার মামনি, আমারে তোমার কাছে রাখো, যাবার জায়গা নেই গো। রূপের তেমন মত না থাকা সত্ত্বেও ওকে রেখে দিই আমি দিদি বললেও হাসি না দিয়ে আমাকে মা ডাকে সেই তখন থেকেই। আর আজ কে মা আর কে মেয়ে জানি না। এমডি শেষ করে যখন কলকাতায় চলে এলাম, হাসিনাদিকেও সঙ্গে নিয়ে এলাম। এখানে যোগ দিলাম সরকারি হাসপাতালে। ডাক্তার হিসেবে এমার্জেন্সিতে ডিউটি পড়ল। প্রতিদিন অসংখ্য রোগীর চাপ। রূপ তখন সরকারি চাকরি ছেড়ে প্রাইভেট হাসপাতালে মোটা মাইনেতে যোগ দিয়েছে। এক সিনিয়র দাদার সাথে হাওড়াতে নিজস্ব নার্সিংহোম খুলবার প্ল্যানে মগ্ন। বাইপাসের ধারে আমাদের নতুন ফ্ল্যাট হচ্ছে। তার ইন্টেরিয়র করছে নামি ডিজাইনার। প্রায় ছুটি নিয়ে দুজনে চলে যাই আমাদের আকাশ নীলায়। এটা ওটা তদারকি করি। আমার মতো রূপের বাড়িও কলকাতার বাইরে, তাই কলকাতাবাসী হিসেবে নিজস্ব বাড়ি আমাদের স্বপ্নে হানা দেয়। আজও মনে আছে সেদিন অফ ডে আমার। কদিন থেকে মনে হচ্ছিল সেদিন পরীক্ষা করে নিশ্চিন্ত হয়ে ফোন করলাম রূপকে। যত ব্যস্ততাই থাকুক আমার ফোন ও তুলতই। বল শিনু, কী করছিলি? শোনো, টেস্ট পজিটিভ এসেছে। ইউ উড বি আ ফাদার সুন। রূপের গলায় আহ্লাদ ঝরে পড়েছিল। উফ, পাগলি আমার, কনগ্রাচুলেশন সোনা। দাঁড়া, রুগী কটাকে ভাগিয়ে এক্ষুনি বাড়ি যাচ্ছি। কি আনন্দ হচ্ছে রে! নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ 3 জন মিলে করব। ভাবতে পারিস, আজ রাতে জমিয়ে সেলিব্রেট করব, বুঝলি? কাল ফার্স্ট হাফ অফ নিয়ে মধুমিতাদির কাছে দেখিয়ে নে একবার। আর সামনের সপ্তাহে চল বেরিয়ে আসি কাছাকাছি কোথাও থেকে। এরপর অনেক দিন কোথাও যেতে পারবি না তো। লাভ ইউ সিনু। একবার ইচ্ছে হয়েছিল, তাও বাবাকে ফোন করিনি সেদিন। মনে পড়তো বাবার গম্ভীর গলা। তোমার ডাক্তারি পড়ার হুজুগ বন্ধ রাখো। এত স্বার্থপরতা ভালো নয়। তোমার 2 দিদির বিয়ে দিতে হবে, তার মধ্যে তোমার জন্য এত খরচ করতে পারবো না। আজকে শেষ ক্লাসটা নিয়ে এসে দেখলাম হাসিনাদি চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। আমাকে দেখে ধর্মর করে উঠে বসলো। চা খাবা মা? একটু আগে মোবাইলে তোমার বড় দিদি ফোন এসেছিল। বললাম মামুনি ক্লাস নাই, পরে করোক্ষণ। এখানেই রাখা একটা ইলেকট্রিক কেটলিতে চা বানাই হাসিনাদি। চায়ের কাপ নিয়ে অন্যমনস্ক হয়ে পড়ি। দিদিভাই এখনও আমার খোঁজ নেয়। ও শ্বশুরবাড়ি কাটোয়ায়, জামাইবাবু স্কুল মাস্টার। দিদিভাই চিরকালই বাবার ন্যাওটা। বড় 2 মেয়ের পরে 3য় সন্তান ছেলে হোক এই আশা নিয়ে বাবা বসেছিলেন সম্ভবত। আমি হবার পরে 7 দিন মুখও দেখেননি আমার। ছোট থেকেই তাই বাবার স্নেহ কাকে বলে জানতাম না। পঞ্চায়েতে সামান্য চাকরি করতেন বাবা। আর কিছু ধানি জমি ছিল। অভাবের সংসারে 3 মেয়ের বিয়ের চিন্তা ক্লিষ্ট করে রাখত বাবা মাকে। আলাদা কোনো মাস্টার না থাকাতেও ক্লাসে প্রতিবার ফার্স্ট হতাম। সেই নিয়ে কারোর কোনো আহ্লাদ ছিল না। 11 ক্লাসে পড়তে মা মারা যাবার পরে বাবা দিদিভাইয়ের বিয়ের সম্বন্ধ দেখেছিলেন। ইচ্ছে ছিল পরপর 3 মেয়ের বিয়ে দিয়ে দায়িত্ব পালন করবেন। আমিও চিরকালের গোয়ার, ডাক্তারি পড়ার জেদ ধরে বসেছিলাম। শুধু বাবা নয়, দিদিদেরও আমার এত পড়ায় তেমন উৎসাহ ছিল না। কি এত ভাবো মামনি? দিদিরে ফোন করে নিও কেমন? চলো এবারে নিচে। তপন গাড়ি নিয়ে বসে আছে। হাসিনাদির কথায় চমক ভাঙে আমার। হুইল চেয়ার ঠেলে খুব সাবধানে আমায় লিফটে তোলে হাসিনাদি। তারপরে পাঁজা কোলা করে গাড়িতে। তপনদার গাড়ি আমার মাসকাবাড়ি ভাড়ায় নেওয়া। বাড়ির দিকে যেতে যেতে আবার ঋণে ব্যথাটা ফিরে আসে। ছোট্ট মুখটা মনে পড়ে। তপনদা একবার গাড়ি ঘোরাও না, পেডিয়াট্রিকে একটা কাজ আছে আমার। পাশ থেকে হাসিনাদি গজগজ করছে শুনতে পাই। কাজ না ছাই, ওই বাচ্চাটারে দেখতে যাবে। খাওয়া দাওয়া কখন করবা কে জানে। আমল না দিয়ে চোখ বুঝি। বড়দির আগেই বিয়ে হয়েছিল। ছোটদির বিয়ে 2 দিন পরে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছিল। মেডিকেলে আমার র্যাঙ্ক 7। খবরটা জেনে চোখ বুজে বসেছিল বাবা। দেখো শিনু, তোমার 2 দিদির বিয়ে দিয়ে হাতে কিছুই নেই, বরং মহাজনের কাছে দেনা হয়ে গেছে। সেসব শুতেই 3-4 বছর লেগে যাবে। এর মধ্যে তোমার পড়ার খরচ, কলকাতায় থাকার খরচ দিতে পারবো না। তোমার বিয়েও দিতে হবে। মেয়ে সন্তান যখন, সে দায়িত্বও আছে।
তুমি বরং কলেজে ভর্তি হও অনার্স নিয়ে। ভবানী কলেজ তো বেশি দূরে নয়, সাইকেলে যাতায়াত করতে পারবে। বাকি বই খাতার খরচ আমি দিয়ে দেব। বাবার স্বরে শুধুই কাঠিন্য ছাড়া আর কিছুই ছিল না। মেয়েকে পড়াতে না পারার কোনো আক্ষেপও নয়। আমি কলকাতায় ডাক্তারি পড়বই বাবা। কিছুটা স্কলারশিপ পাবো। বাকি মায়ের এই বালাজোড়াটা আমায় দিয়েছিল। এটা বিক্রি করে যা পাবো তা থেকে ভর্তির খরচ উঠে যাবে। ওখানে গিয়ে আমি দেখছি কিভাবে খরচ চালাবো। চিন্তা নেই, তোমার কিছু দিতে হবে না। আর আমি যদি বিয়ে করি সেটাও নিজের দায়িত্বে করব। তোমায় আমার জন্য আর কখনোই কিছু খরচ করতে হবে না। আমার জেদি গলার স্বরে এমন কিছু ছিল যেটা বাবাকেও চুপ করিয়ে দেয়। আজ ভাবলে মনে হয় আমি আর বাবা আসলে একই রকম। আমরা ভাঙি তবু মচকাই না। প্রায় 20 বছর হয়ে গেল এই ঘটনার। আর কখনো বাড়ি ফিরিনি আমি। কলকাতায় প্রথম দিকে অসম্ভব কষ্ট করেছি। প্রফেসরদের সাহায্য পেয়েছি, বন্ধুদেরও। আর রূপ তো ছিলই। কলেজের প্রথম দিনে সে প্রেমে পড়েছিল আমার। 2 বছরের সিনিয়র। কলেজে অসম্ভব জনপ্রিয় মেয়েদের হার্টথ্রব রূপদর্শী সমাদদার তখন স্নিগ্ধা মণ্ডলকে ছাড়া কিছু জানে না। ম্যাডাম, এসে গেছি তো। আপনি হসপিটালে যাবেন বললেন। তপনদার গলায় সম্বিত ফিরল আমার। দিন 7 আগে সেদিন ক্লাস নিচ্ছি, 2 পরপর ক্লাস ছিল। হঠাৎ বাইরে একটা গোলমাল চেঁচামেচি শুনলাম। এত বড় হাসপাতালটা রাস্তার উপর সারাদিন রুগীর ভিড় লেগেই আছে। পেছনে 3তলা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সুপারের অফিস আর ছাত্রছাত্রীদের আলাদা কমন রুম। একটা ছোট সুন্দর মাঠ আছে যার আদরের নাম ওভাল। সময় পেলেই ছেলেমেয়েরা খেলে, কখনো প্রফেসররাও যোগ দেন। তার পিছনে 5তলা কলেজ বিল্ডিং, অডিটোরিয়াম, ল্যাব আর ক্লাসরুম এবং টিচার্স রুম। বাইরে এসে শুনলাম একটা ছোট্ট বাচ্চা মেয়েকে কেউ কাপড়ে মুড়ে ফেলে রেখে গেছে। 3-4 দিন বয়স হবে হয়তো। না, হাসপাতালে নয়, এই কলেজ বিল্ডিংয়ের করিডরে। দারোয়ান বলছে কিছু দেখেনি। কে কিভাবে ঢুকলো, কেনই বা এখানে রাখলো কে জানে। দেখতে গেলাম, কচি একরত্তি, মাথা ভরা চুল, গলা শির ফুলিয়ে কাঁদছে। আর ওর বাঁ পায়ের পাতাটা নেই। না, আমার মতো অ্যাক্সিডেন্টে নয়, জন্মগত। হয়তো এই অপরাধেই ওর বাড়ির লোক ওকে ফেলে রেখে গেছে। পুলিশে খবর দেওয়া হলো। আর সেই থেকে বাচ্চাটা আমাদের হাসপাতালেই ভর্তি। আরও বেশ কিছু সমস্যা আছে ওর। জ্বর ছিল, সাথে জন্ডিস, ওজনও বেশ কম। ওকে দেখতেই রোজ একবার করে যাই। ওর নাম হয়েছে শ্রাবন্তী। মেট্রন মালাদি রেখেছেন, বেশ নামটা। এই নামে একজন অভিনেত্রী আছেন, তার মতোই বড় বড় চোখ। ওয়ার্মারের সামনে বেশ আরামে ঘুমোচ্ছে। সিস্টার দীপিকা দি আমায় দেখে হাসলো। কেমন আছেন স্নিগ্ধা ম্যাডাম? অনেক দিন পরে দেখা। ভালো আছি দীপিকা দি। শ্রাবন্তী আজ কেমন? আপনার খুব মায়া পড়ে গেছে তাই না ম্যাডাম? আমাদের সবারই। এত মিষ্টি একটা বাচ্চাকে কি করে যে ফেলে রেখে যায় বুঝি না। ও ভালো আছে, আজ জ্বর নেই। বিলিরুবিনও ভালো। 2-4 দিনের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবে। আজ তো মানদাদির দুধ টেনে খেলো। হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে ফেরত এলাম। হাসিনাদিও চুপ। আমি জানি ও কি ভাবছে। সেই অ্যাক্সিডেন্টের প্রায় 2 ঘন্টা পরে পুলিশ আমাদের হাসপাতালে নিয়ে যায়। উত্তরবঙ্গের ছোট জায়গাতে বেড়াতে গিয়েছিলাম আমরা। তবুও চিকিৎসা হয়েছিল যতটা সম্ভব। 2 দিন পরে কলকাতায় আনা হলো এয়ার অ্যাম্বুলেন্সে। ওখানে যা বোঝা গেছিল কলকাতায় সেটাই বললেন ডাক্তাররা। পেটের মধ্যে মারা গেছে আমার 3 মাসের বাচ্চা মেয়ে। সেই অবস্থায় অপারেশন করে তাকে বের করা হয়। আমার মেরুদণ্ডের আঘাতটাও আরোগ্য হবার সম্ভাবনা ছিল না। সেই থেকে আমি পঙ্গু। কোমরের নিচ থেকে কোনো সার নেই। অসারে হয়ে যায় প্রাকৃতিক ক্রিয়াকর্ম। রূপকে নিয়েও জমে মানুষে টানাটানি চলেছিল বেশ কিছুদিন। তবে ও বেঁচে যায়, সুস্থও হয়ে ওঠে। মামনি, তোমার খাবার দিয়েছি, একটু বেশি করে খাও তো। কেমন রোগা হয়ে যাচ্ছ। হেসে ফেললাম। রোজই রাতে আমাকে খেতে দিয়ে এরকমই বলে হাসিনাদি। ভুলে যায় আমি মোটা হয়ে গেলে ওরই অসুবিধা হবে। আমিও তো একটা বাচ্চা হয়ে গেছি এখন, হাসিনাদির বাচ্চা। এই 7 বছর ধরেই। প্রথম দিকে রূপও কম করেনি আমার জন্য। ও তখন কিছুটা সুস্থ হয়ে বাড়িতেই আছে। হাসিনাদি থাকা সত্ত্বেও নার্স রাখা হয়েছে 2 বেলা। তাছাড়া ফিজিওথেরাপিস্ট প্রায় রোজ আসতেন ডক্টর রায়চৌধুরী, আমাদের স্যার, শুভানুদ্দায়ী অভিভাবক। তাছাড়া 2 বেলা দেখে যাচ্ছেন বড় ডাক্তারেরা, যারা অনেকে আমাদের সহকর্মী ও বন্ধু। রূপের ব্যাপারে তাদের মুখ উজ্জ্বল থাকতো। ও যে কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে সেটা আমরা সবাই বুঝতাম।
অথচ আমার সামনে সবারই মুখ কাঁচুমাচু হয়ে উঠত। আমার যে কোনো উন্নতি হবে না সেটা ডাক্তার হয়ে নিজেই কি বুঝতাম না? 6 মাস কেটে যাবার পরে নিজেরই কেমন পাগল পাগল লাগতে থাকলো। কি করব এই জীবন নিয়ে বুঝে উঠতে পারছিলাম না। হাসপাতালের চাকরিতে ফিরে গিয়ে রুগী দেখা, ওটি করা তো সম্ভব নয়। রূপও কেমন বদলে যাচ্ছিল। কাজ থেকে ফিরে এসে কেমন আছো জিজ্ঞেস করে, খাওয়া দাওয়া করে অন্য ঘরে শুয়ে পড়তো। অ্যাপে ওকে অনলাইনে দেখতাম, অথচ আমার সাথে কথা বলার সময় নেই। ইচ্ছে হতো রূপ এসে একটু আদর করুক আমায়, দুটো কথা বলুক। আমি যে ক্ষত বিক্ষত হয়ে আছি সেটা কি ও বোঝে না? তবুও মুখ ফুটে বলিনি কোনোদিন কিছু। একদিন রায়চৌধুরী স্যার একটা চিঠি এনে সই করালেন আমায়। পড়ে দেখি উনি আমার মতো এত প্রতিভাসম্পন্ন তরুণ ডাক্তারকে এই পরিস্থিতিতে পড়ানোর দায়িত্ব দিতে প্রশাসনকে আবেদন করেছেন, সাথে আমারও সই থাকবে। সত্যি সত্যিই যোগ্যতা কম থাকা সত্ত্বেও সরকার এবং প্রশাসন পাশে দাঁড়ালো আমার। পরের মাস থেকে আমার নিজের কলেজে পড়ানোর কাজ পেলাম আমি। আলাদা ছোট ঘর দেওয়া হলো, সাথে রইল আমার মাতৃসমা হাসিনাদি। পড়াতে শুরু করে বেঁচে গেলাম আমি। আমাকে ছাত্রছাত্রীরা সত্যিই আপন করে নিল। শরীরের নানা অসুবিধায় ওদের সামনেই অনেক কিছু ঘটে যেত, কখনো হাসেনি ওরা। ম্যাম বলে না, স্নিগ্ধাদি আমি ওদের। আমার ক্লাসে সবসময় পূর্ণ উপস্থিতি। ক্লাসের বাইরেও ওদের গল্প আড্ডা শরিক আমি। এমনকি জোর করে সিনেমা দেখাতেও নিয়ে গেছে। ওদের জন্যই বেঁচে আছি হয়তো আজও। পড়াতে শুরু করার মাস 6 বাদে রূপ একদিন আমার ঘরে এলো। কিছুদিন থেকে অবচেতনে বুঝতে পারছিলাম রূপ চলে যাবে, কিন্তু সচেতনভাবে কথাটাকে আমল দিতাম না। স্নিগ্ধা, একটা কথা ছিল রে, তুই তো বুঝতেই পারছিস তুই আর ভালো হবি না। কিছু মনে করিস না, আমার পক্ষেও এভাবে সারা জীবন থাকাটা অসুবিধার। পরিষ্কার করেই বলি, ফ্ল্যাটটা তো হ্যান্ডওভার পেয়ে গেছি, সামনের সপ্তাহে চলে যাচ্ছি। আর মানে অর্পিতাকে চিনিস তো? ওই যে তোদের পরের ব্যাচের, নিউরোর। ওর সাথে একটা সম্পর্ক হয়েছে রে আমার। ও চিরকালই খুব দুর্বল আমার ব্যাপারে। আর এখন আমিও। তুই বাইরের কারোর কাছ থেকে শুনবি, তার থেকে আমিই বললাম তোকে। আবার বলছি, কিছু মনে করিস না। আমি হয়তো অপরাধী থেকে গেলাম তোর কাছে। তুই তো রোজগার করছিস এখন, তবু যদি কিছু টাকা পয়সা প্রয়োজন হয় বলতে পারিস, তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। কথাগুলো একদমে বলে ফেললেও রূপ খুব অস্বস্তিতে ছিল। আমার চোখের দিকে তাকাতে পারছিল না। দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত রেখেছিলাম সেদিন। তোমার যেদিন ইচ্ছে যেও। জিনিসপত্র হাসিনাদিকে বলো গুছিয়ে দেবে। টাকা পয়সা চিন্তা করো না, আমি ঠিক পেরে যাব। আর মিউচুয়াল ডিভোর্স লাগবে তো তোমার? কাগজপত্র দিয়ে সই করে দেব। বেস্ট অফ লাক টু ইউ অ্যান্ড অর্পিতা বোথ। না, আমার ভালোবাসা আমার স্বামীকে জীবনের সবচেয়ে খারাপ সময়ে আমাকে ছেড়ে চলে যেতে দেখেও সেদিন আমি কাঁদিনি। রূপের সামনে অটল ছিলাম শান্ত মুখে। বুকের ভিতরে তোলপাড় বাইরে আসা আটকাতে পেরেছিলাম। শুধু হাসিনাদের কোলে মুখ গুজে অনেকক্ষণ শুয়েছিলাম সেদিন। রূপ যতই হোক আমাকে তো বুঝতো। আমার শান্ত স্বর শুনে পালিয়ে বেঁচেছিল সামনে থেকে। টাকা পয়সার চরম অভাবেও রূপকে কখনো বলিনি আমি। যা রোজগার করতাম চিকিৎসা, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া দিয়ে শেষের দিকে খাবার পয়সা থাকতো না, এমনও হয়েছে। হাসিনাদের মাইনে দিতে পারিনি বহু সময়। কখনো স্যারে থেকে কিছু ধার নিয়েছি। তবু মাসে 2-3 তারিখের মধ্যে বাবার নামে মানি অর্ডার করে দিয়েছি নিয়মিত। দিদি, সর্দি, বাবা সবাই 2-1 বার দেখতে এসেছে আমায় কলকাতায়, ফিরেও গেছে। শেষ পর্যন্ত মানুষ তো একাই। এত বছর চলে গেল, এখন আমি অনেক শক্ত। ডিভোর্সের পরে রূপ 2-1 বার ফোন করেছে আমায়, কেন জানি না। এমনকি ওর দ্বিতীয় বিয়ের পরেও কয়েকবার। ফোন ধরলেও 2-1টা সাধারণ কথা হয়। আজকাল আর ফোন ধরি না আমি। বেজে বেজে থেমে যায়। যাকে ভালোবেসেছিলাম আজও বাসি, সেই আমার রূপুর সাথে মনে মনে কথা বলি। অর্পিতার বর ব্যস্ত ডাক্তার উপদর্শী সমাদদারের সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। বলার দরকারই বাকি। বেশ তো ছিলাম, চলে যাচ্ছিল। তবে সেই পুরনো যন্ত্রণা, সেই ঋণ ঋণে ব্যথা আবার ফিরে আসে কেন? চোখ বুঝলেই ছোট্ট শ্রাবন্তীর মুখ কেন সামনে চলে আসে? আমার ছোট্ট সোনা, তুই তো কবেই আমাকে ছেড়ে চলে গেছিস। তবে তুই স্বপ্নে কেন ফিরে মায়ের মনে যন্ত্রণা বুনিস কেন? মামনি, দেখো এই চিঠিটা আসছে। হাসিনাদের ডাকে চোখ খুলে চিঠি পড়ে অবাক হয়ে যাই। অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন আমাকে গবেষণার সুযোগ দিতে চায়। আমার ছাত্রী জীবনের সাফল্য
এত বড় দুর্ঘটনার পরেও মূল স্রোতে ফিরে আসা, পড়ানোর খ্যাতি সবই নাকি ওদের কানে পৌঁছেছে। ওদের প্রস্তাব হলো আমার বিষয়ে একটি গবেষণা করার জন্য আমি একটি গ্রান্ট পাবো। আগামী 5 বছরে সেটা শেষ করতে হবে। এর জন্য খরচ বাবদ সমস্ত টাকা পেয়ে যাব। অন্য শহরে যাতায়াত করতে হলে বিমান ভাড়া, একজন অ্যাটেন্ডেন্ট, সমস্ত কিছুই দেবেন এরা। গবেষণা, সে যে আমার কতদিনের স্বপ্ন। সত্যিই কি সম্ভব হবে? কাচ্চেডি মামনি, কি লেখা আছে? হাসিনাদির প্রশ্নের উত্তরে ওকে জড়িয়ে ধরি আমি। বাংলা তো এখন পড়তে পারো, এবার ইংরেজিটা শেখাবো তোমাকে। লেখা আছে আমাকে আরও পড়াশোনা করতে হবে, বুঝলে? চোখ গোল গোল হয়ে গেছে হাসিনাদির। আরও পড়াশোনা মামনি? বাপরে, তা পড়ো, তুমি তো ভালোবাসো এইসব। পড়বো হাসিনাদি, তবে তার আগে একটা অন্য কাজ আছে, তাতে তোমার মত চাই আমার। হাসিনাদির হাত ধরি আমি। বলো মামনি। শ্রাবন্তীকে আমি বাড়ি নিয়ে আসতে চাই হাসিনাদি। ওর ছোট্ট মুখটা ভুলতে পারছি না। কিন্তু তোমার আরও দায়িত্ব বাড়বে। একা আমাকে নিয়েই তো পারো না। ওর জন্য আলাদা লোক রাখবো যদিও। এই ব্যাপারে হাসপাতাল, থানা সবাইকে জানিয়ে যা যা করার করব। কিন্তু সবার আগে তোমার পরামর্শ চাই আমার। হাসিনাদির চোখ জলে ভরে উঠেছে। নিয়ে এসো মামনি। অনেক দিন আগে হাসপাতালের বারান্দা থেকে আমারেও তো নিয়ে এসেছিলে। আজ ওরেও নিয়ে এসো। তোমার হাসিনাদি থাকতে চিন্তা নেই। ও তো তোমার সোনা। তোমার কাছে ফিরে এসেছি গো। মুখখানা যেন তোমার মতোই দেখায়। দিন 8 ছুটি নিয়ে হায়দ্রাবাদ ভাইজাগ ঘুরতে এসেছি আমরা সবাই। আমি হাসিনাদি, শ্রাবন্তী, আমার গবেষণার অ্যাসিস্ট্যান্ট সোমক, শ্রাবন্তী রায়া বিভাদি, পায়েল আর ইন্দ্রও এসেছে। দুজনেই প্রতিষ্ঠিত ডাক্তার, এখন শিগগির বিয়েও করে নেবে। তবুও এসেছে ওরা। কোথাও আমাকে একা ছাড়বে না। গত শুক্র, শনি আর রবিবার এখানকার মহারাজা হলে 3 দিনের গাইনোকোলজির উপরে সেমিনার হলো। শুধু আমাদের দেশ নয়, বেশ কিছু বাইরের দেশ থেকেও ডেলিগেটসরা এসেছিলেন। তৃতীয় দিন আমি পেপার পড়লাম। এরা আমাকে একটা সম্বর্ধনাও দিলেন। আমার জীবন নাকি অনেককেই পথ দেখাবে। শেষে প্রেস কনফারেন্স। আসার দিনই বেশ কিছু ফোন এসেছিল। এখানকার এবং কলকাতার কিছু পত্রপত্রিকা, টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার চেয়েছিল। সবাইকে গতকাল সন্ধেবেলায় সময় দিয়েছিলাম। হোটেলে আর কাজ কি আছে? আগামীকাল হোটেল ছেড়ে আমরা সবাই মিলে ভাইজাগ আরাকু ভ্যালি বেড়াতে যাব। সঙ্গে গাড়ি থাকছে। আমারও কোনো অসুবিধা হবে না। সাবু বড্ড দুষ্টু হয়েছে। ওর বাঁ পায়ে বিদেশ থেকে আনানো পায়ের পাতা, ওর ছোটাছুটি দেখে কে বলবে সেটা নকল? তবে আমার মতোই ও লেখাপড়ায় ভালো। এমনকি এখানেও পড়ার বই নিয়ে এসেছে। সবাইকে বলে বড় হয়ে ও মায়ের মতো ডাক্তার হবে আর সবাইকে ইঞ্জেকশন দেবে। সবচেয়ে বেশি দেবে হাসিনা দিদুকে। ওকে জোর করে খাওয়ানোর শাস্তি। বেশ রোদ উঠেছে আজ। খাওয়ার পরে ঘরের বাইরে গোল সুন্দর বারান্দায় হাসিনাদি আমাকে বসিয়ে দিয়ে গেছে। সোমক, পায়েল, ইন্দ্র ওপাশে বসে নিজেদের মধ্যে গল্প আর খুনসুটি করছে। নিচে সুন্দর বাগানে সাবু দৌড়দৌড়ি করে খেলা করছে। এখান থেকে দেখতে পাচ্ছি। বিভাদি ওর সাথে পারছে না। গতকাল সব সাক্ষাৎকার দেওয়া শেষ করেছি। আজ তবুও কলকাতার নামকরা দিনরাত খবরের কাগজ থেকে অনিন্দপাল নামে এক সাংবাদিক এসে হাজির। ওদের রবিবাসরীয় পত্রিকায় ওরা আমার উপরে একটা স্টোরি করতে চায়। তা দিলাম বেশ ঘণ্টাখানেক ধরে। এবার ছবি তুলতে চাইছে সহকারী চিত্র সাংবাদিক। স্নিগ্ধাদি, আজ কিন্তু আমাদের জম্পেশ ডিনার খাওয়াতে হবে, এই বলে দিলাম। নো কিপটেমি। পায়েল, ইন্দ্ররা আমাকে ছেঁকে ধরেছে। আমাকে নিয়ে ফটো তোলার ধুম খালি ওদের। এই উপলক্ষে আজ নাকি আমাকে ডিনার পার্টি দিতে হবে। বুকের মধ্যে আবার ঋণে ব্যথা করে কেন? আবেগ আনন্দ সব ঠেলে উঠছে যেন। তবু আমি হাসি। আপনাদের পত্রিকার জন্য আমার পুরো পরিবারের সাথে একটা গ্রুপ ছবি নিন। আমার কোলে সাবু, পাশে হাসিনাদি, বিভাদি, এ পাশে পায়েল, ইন্দ্র আর সোমক। অল্প বয়সে মাতৃহীন গেঁয়ো পঙ্গু মেয়েটার এত হাসি মুখের এত বড় পারিবারিক ছবি দেখে নিজেরই মজা লাগে আমার। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।